এমনই রাতে শ্মশানের কালী মন্দিরের থেকে কিছু দূরে একটা নির্জন অংশে বসে সাধনা করছিল একজন কাপালি। তার গলায় হাতে রুদ্রাক্ষের মালা, বয়স প্রায় 25-26, পরনে টকটকে লাল একটা কাপড়। তার সামনে একটা ভয়াবহ মহাভৈরবের মূর্তিটা 5টি মরার খুলির ওপর রাখা। তার সামনে আরেকটা বড় মরার খুলির পাত্রে কারণ রাখা, চোখ দুটো তার টকটকে লাল। তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে, বোধহয় শ্মশান থেকে মৃতদেহটা টেনে এনেছে। অন্য পাশে একটা পায়রা, একটা মুরগি, একটা কালো পাঁঠা বাঁধা। তার পাশে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে একটা বাচ্চা ছেলে। ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের গল্প কাপালিকের কবলে। মুখ্য ভূমিকায় জয়ন্ত, মানিক, সুন্দরবাবু, বীরেন্দ্রনাথ এবং কাপালিক। গল্প পাঠে রিত ব্যানার্জি। গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা কাপালিকের কবলে। সেদিন সকালবেলা প্রখ্যাত রহস্য সন্ধানী জয়ন্ত আর মানিক বসে বসে সেদিনের খবরের কাগজ পড়ছিল। প্রতিদিনের খবরের কাগজ একান্তভাবে মন দিয়ে পাঠ করা জয়ন্তর দীর্ঘদিনের অভ্যেস। তাছাড়া তেমন কোনো প্রয়োজনীয় খবর দেখলে সে সেই অংশটুকু কেটে আটকে রেখে দেয় তার ওই সংগ্রহের খাতায়। দুজনে কাগজের বিভিন্ন পাতা তন্ন তন্ন করে খুঁজে ফেলল। জয়ন্ত বললে, তোর সেই সব একঘেয়ে খবর, কে ডান্ডা মেরে কার মাথা ফাটালো, কে ছোড়া দেখিয়ে টাকা নিয়ে পালালো, এসব অতি সাধারণ কেস। তেমন জটিল বা জবরদস্ত একটা কেস চোখেই পড়ে না। এমন সময় বাইরে বারান্দায় ভারী পায়ের শব্দ শুনে জয়ন্ত বলল, মানিক, সুন্দরবাবু আসছেন, হরিকে বলো চা ও প্রাতরাশের ব্যবস্থা করতে। মানিক উঠে গেল ভেতরে। একটু পরেই সুন্দরবাবুর প্রবেশ। ভারী কণ্ঠে বললেন, কি হে জয়ন্ত, শরীর ভালো তো? জয়ন্ত হেসে বলল, আমার শরীর তো চট করে খারাপ হওয়ার নয়, সে তো আপনি জানেন। তবিয়ত ঠিক রাখবার জন্য সাধনা করতে হয়। যখন কাজ থাকে না তখন দেহের তো আজ করি। সুন্দরবাবু প্রত্যুত্তর দিলেন, সে তো জানি ভাইয়া, তা একটা বিশেষ কাজে তোমার কাছে আসতে হলো। জয়ন্ত জানে পুলিশ অফিসার সুন্দরবাবু বিশেষ কাজ ছাড়া তার কাছে আসেন না। তাই সে হেসে বলল, কাজ ছাড়া যে আপনি আসেন না তা তো আমি খুব ভালো করেই জানি। সুন্দরবাবু শুধু বললেন, এমন সময় মানিকের সঙ্গে হরি প্রবেশ করল ঘরে প্রাতরাশ নিয়ে। জয়ন্ত সেদিকে চেয়ে বলল, নিন সুন্দরবাবু, শুরু করুন। আজকের প্রাতরাশ খুবই সামান্য মাত্র। ডিমের পোচ, চিকেন স্যান্ডউইচ, ব্রেড, বাটার, মাটন চপ আর কফি। সুন্দরবাবুর চোখ দুটি সেদিকে পড়েই আনন্দে একেবারে দপ করে জ্বলে উঠল। জয়ন্ত ও মানিক দুজনে যা খেল তিনি একাই তার দ্বিগুণের বেশি উদরস্থ করলেন। গোটা 6 পোচ, 6 পিস ব্রেড বাটার, 6খানা স্যান্ডউইচ আর 4টি মাটন চপ খেয়ে পরপর 2 কাপ কফি পান করে ফেললেন সুন্দরবাবু। তারপর একটা ঢেকুর তুলে বললেন, এবারে আমার বক্তব্যটা শোনো জয়ন্ত। জয়ন্ত আর মানিকের প্রাতরাশ ও কফি পান আগেই শেষ হয়ে গিয়েছিল। মানিক চিরদিনই সুন্দরবাবুর সঙ্গে ঠাট্টা তামাশা করতে অভ্যস্ত, তাই সে বললে, আপনার সব চিন্তাগুলো ওই খাবারের স্তূপে চাপা পড়ে যায়নি তো সুন্দরবাবু? সুন্দরবাবু উত্তরে বললেন, থামো তো দেবো ছোকরা, খাবার গেল পেটে আর চিন্তা আছে মগজে, খাবার কি করে চিন্তাকে চাপা দেবে শুনি? তা বটে, তা বটে। এই বলে মানিক একটু হাসল। সুন্দরবাবু বললেন, ঘটনাটা হলো পলাশপুরের জমিদাররা 3 পুরুষ ধরে কলকাতায় বাস করে। অবশ্য জমিদাররা এখন নেই,
তবে জোরদারি দেশে আছে, আর কলকাতায় আছে ব্যবসা বাণিজ্য। মোটামুটি তাই দিন ভালোই কাটে। তার একমাত্র পুত্র গত 3 দিন হলো নিখোঁজ। তিনি আবার এক এমএলএর বন্ধু। ফলে বুঝতেই পারছো ভাইয়া, একেবারে মিনিস্ট্রি থেকে চাপ এসে পড়েছে। আমাদের তো নাভিশ্বাস উঠে যাচ্ছে। কি যে করি তার ঠিক নেই, চাকরি রাখা দায়। ওই ব্যাপারে যদি কোনো সাহায্য পাই সেই আশায়। এই খবরটা তো কাগজে কাল পড়েছি। হ্যাঁ। তা ছেলেটার বয়স কত হবে? বয়স তার কত হবে? বর্তমান জমিদারের বয়স প্রায় 35। তার 3 মেয়ের পর 1 ছেলে, সবার ছোট একমাত্র ছেলে, তাই আদর খুব। বয়স ধরো বছর 6 হবে। এইটুকু ছেলে অদৃশ্য হলো কি করে? আশ্চর্য ঘটনা, তাতে সন্দেহ নেই। এদের বিরাট দোতলা বাড়ি শোভাবাজার অঞ্চলে, বুঝেছ? তবে বাড়ির পিছন অর্থাৎ খিড়কির দিকেও একটা দরজা ছিল। ওই দরজা দিয়ে পেছনের গলিতেও যাওয়া যায়। সামনে দারোয়ান থাকে, সে খোকাকে বের হতে দেখেনি। অথচ বেলা 1টা থেকে 3টের মধ্যে ছেলে উধাও। জয়ন্ত বললে, দেখুন সুন্দরবাবু, ছেলে প্রধানত 3টি কারণে উধাও হয়। প্রথম হলো তাদের ধরে চোখ কানা, হাত ভাঙা ইত্যাদি করে তারপর জিভ কেটে ভিক্ষা করানো হয়। এ দল পৃথক দল। এরা অনেক ছেলে এমনি পোষে। এক একটা ছেলে রোজ 10-12 টাকা করে উপার্জন করে, অথচ তারা মাত্র 2 টাকা মতন খেতে পায়। এটাকে বলে ভিখিরি ব্যবসা। তাই অনেক বুদ্ধিমান লোক ছোট ছেলে ভিখিরিদেরকে পয়সা দেয় না। এবার দ্বিতীয় কারণ হলো ছেলে চুরি করে মোটা টাকা মুক্তিপণ দাবি করা। বিদেশে এটা বেশি হয়, এদেশেও হয়। পৃথিবীর বিখ্যাত সে লিন্ডেনবার্গ হত্যার রহস্যতেও সেই মুক্তিমূল্য আদায়ের জন্য শিশু চুরির ঘটনাটাকে কেন্দ্র করেই হয়েছিল। শিশু চুরির তৃতীয় কারণ হলো শিশুদেরকে ধরে নিয়ে গিয়ে বিদেশে চড়া দামে বিক্রি করা হয়। সাধারণত মেয়েদেরকে ধরে নিয়ে গিয়েই বিক্রি করা হয়ে থাকে, তবে পুরুষদেরও তা করা হয়। তবে এ কথাও সত্য যে তাদের তেমন ক্রেতা মেলে না। তাই এই সন্দেহটাকে এই ঘটনা থেকে বাদ দেওয়া যায়। যাই হোক, কে বা কারা কি উদ্দেশ্যে এই চুরিটা করেছে তা যদি খুঁজে বের করতে হয়, তাহলে সবার আগে অকস্থলে যাওয়াটা কর্তব্য, তাই নয় কি সুন্দরবাবু? হ্যাঁ, তা বটে, তা বটে, বললেন সুন্দরবাবু। তাহলে চলো আমরা সেখান থেকে একটু ঘুরে আসি। জয়ন্ত বললে, সুন্দরবাবু কি এর আগেও সেখানে গিয়েছিলেন নাকি? সুন্দরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা গিয়েছিলাম বটে, তবে কোনো সূত্র দেখতে পাইনি। জয়ন্ত বললে, আমরাও যে সূত্র পাবো তার তো কোনো কথা নেই, তবে চলুন দেখা যাক কতদূর কি হয়। মানিক, তুমি ভাই দীপাকে নিয়ে এসো। সুন্দরবাবু বললেন, দীপা? সে আবার কি, মেয়ে গোয়েন্দা নাকি? জয়ন্ত হেসে বললে, এক হিসেবে তা বলতে পারেন। দীপা হলো একটি মেয়ে কুকুর সুন্দরবাবু। বিমলবাবুর বাঘার মতন এরও ঘ্রাণ শক্তি খুব তীব্র। তার উপরে নিয়মিত ট্রেনিং দিতে হচ্ছে একে। আশা করি কোনো না কোনো একদিন নিশ্চয়ই এও সফল হবে বিরাট কোনো একটা তদন্তে। সুন্দরবাবু বললেন, দেখা যাক, চলো এবার আমরা শোভাবাজারের দিকে যাত্রা করি। ততক্ষণে মানিক দীপাকে নিয়ে চলে এসেছিল। তারা বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে চলল শোভাবাজারের দিকে। শোভাবাজারের রাজবাড়ি দোতলা হলেও আকারে তা বিরাট। 2টি তলা মিশিয়ে প্রায় 22খানা ঘর। বোঝা যায় এককালে এরা বিরাট ধনী ছিলেন। বর্তমানে সেই অর্থের গৌরব না থাকলেও দারিদ্র্যের মধ্যে যে এরা নেই সেটা বোঝা যায়। বর্তমানে যিনি এই এস্টেটের মালিক, সেই বীরেন্দ্রনারায়ণ এসে সুন্দরবাবুকে অভ্যর্থনা করলেন। জয়ন্ত বা মানিককে তিনি চেনেন না। সুন্দরবাবু পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে। পরিচয় পেয়ে বীরেন্দ্রনারায়ণ খুশি হলেন। যে ঘরে বসে কথা হচ্ছিল তার সামনেই দেওয়ালে এক বিরাট চিত্র। তার চারধারে এই বংশের পূর্বপুরুষদের চিত্র সারি সারিভাবে বাঁধানো। কিন্তু সামনে একটা বিরাট ফ্রেমে সন্ন্যাসীর চিত্র কেন? সন্ন্যাসীটি কে? জয়ন্তর মনে কথাটা বাঁধল। সে বলল, বীরেনবাবু, আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে। আশা করি আপনি নিশ্চয়ই সঠিক উত্তরই দেবেন। নিশ্চয়ই,
আমার ছেলে অদৃশ্য হওয়ার পর থেকে আমার স্ত্রী প্রায় অজ্ঞান। যদি সত্তর তাকে খুঁজে বের করতে না পারেন তবে কিন্তু তার জীবনও সংশয় হতে পারে। বুঝেছি। আচ্ছা, তাই এবার বলুন কি জানতে চান? আচ্ছা, আপনার ছেলে কবে অদৃশ্য হয়? এই তো পরশুদিন বেলা 2টো নাগাদ। সে কোথায় ছিল? সে তার ঘরেই ঘুমিয়েছিল। আমার স্ত্রী নানান সাংসারিক কাজে ব্যস্ত ছিল রোজকার মতো। প্রায় বেলা 12টা নাগাদ আমি তাকে দেখেই অফিসে যাই। সে কিন্তু বাড়ির সামনের দরজা দিয়ে বের হয়নি, পিছনের দরজাটা, মানে খিড়কির দরজাটা খোলা দেখা যায়। তাতেই আমাদের বদ্ধমূল ধারণা হয় যে ওই পথ দিয়েই সে বের হয়েছিল। বেলা প্রায় 1টা নাগাদ হবে। তখন আমার স্ত্রীর দাসী তাকে একবার ঘরে দেখেছিল। তারপরে কিন্তু বেলা 3টে নাগাদ আর তাকে এসে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার বলুন তো, কাউকে আপনার সন্দেহ হয় কি? না দেখুন, সন্দেহ কাউকে হয় না, কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র সন্তান, আর আমার ছেলে নরেন্দ্র হলো আমার একমাত্র পুত্র সন্তান। তাই উত্তরাধিকার ব্যাপারে। আচ্ছা বেশ, আপনার ঘরে এই যে বিরাট ছবিটা রয়েছে, এটা কার ছবি? গলায় রুদ্রাক্ষমালা, তেজস্বী পুরুষ, কে ইনি? ও, উনি আমাদের গুরুদেব। উনি তান্ত্রিক, বিরাট সন্ন্যাসী, তবে বর্তমানে জীবিত নেই। তাঁর প্রধান শিষ্য একজন আছে, আমার গুরুদাদা। তিনি থাকেন ও সাধনা করেন ওই পলাশপুরের শ্মশানে। তিনিও তন্ত্র সাধনাই করেন। আচ্ছা, কেউ কি কখনো আপনাকে ভয় দেখিয়ে চিঠি লেখে? কিরকম? যেমন এত টাকা চাই, না হলে আপনার ক্ষতি হবে, ইত্যাদি ইত্যাদি, যেমন হয়ে থাকে আর কি। না, দেখুন, টাকা যে বর্তমানে আমাদের বিশেষ নেই তা সকলেই জানে। তাই এটা আমার নিতান্তই নিরর্থক প্রশ্ন বলে মনে হয় জয়ন্তবাবু। আচ্ছা, আপনার গুরুদেবের প্রধান শিষ্য কি এখানে কখনো এসেছেন? বলেন কি, আমার ছেলে নরেন্দ্র অদৃশ্য হওয়ার মাত্র 2 দিন আগেই তো তিনি আসেন। তিনি নরেন্দ্রকে একটি মূল্যবান মালা উপহার দেন, রুদ্রাক্ষর মালা। সেটা ওই ড্রয়ারে আছে। মালা? সেখানে একবার দেখাবেন কি? হ্যাঁ, 1 মিনিট। বীরেন্দ্রনারায়ণ তক্ষুনি উঠে গিয়ে মালাটা এনে জয়ন্তর হাতে দিলেন। সুন্দরবাবু ঠাট্টা করে বললেন, জয়ন্ত, তুমি কি শেষে মালা জপ করতে শুরু করে দেবে নাকি? জয়ন্ত বললে, না, তা নয়, দেখুন না। জয়ন্ত মালাটা দীপার নাকের কাছে ধরল। দীপা 2-1বার সেটা শুঁকে কেমন যেন গো গো শব্দ করল। জয়ন্ত বীরেন্দ্রবাবুকে বললে, আচ্ছা বীরেনবাবু, আপনাদের খিড়কির দরজাটা একবার দেখাতে পারেন? নিশ্চয়ই, এদিকে আসুন আমার সঙ্গে আসুন। হ্যাঁ। জয়ন্ত সদলে খিড়কির দরজাতে গিয়ে দাঁড়ালো। দীপা এক মনে সেখানকার মাটি শুকতে লাগলো। জয়ন্ত বললে, বীরেনবাবু, এদিকে লোকজন তো বিশেষ আসে না, তাই না? হ্যাঁ, কি করে বুঝলেন জানি না। ঠিক বলেছেন জয়ন্ত। অন্যদিকে দীপা মাটি শুকতে শুকতে এগিয়ে চলেছে। তার চেন টেনে জয়ন্ত তাকে বাধা দিল। দীপা জোরে চিৎকার করে উঠল। জয়ন্ত ফিরে এলো তার বাড়িতে। সঙ্গে সুন্দরবাবুও ছিলেন। জয়ন্ত সুন্দরবাবুকে বললে, সুন্দরবাবু, কেসটা খুবই খারাপ বলে মনে হচ্ছে আমার। কেন? কারণ হলো, ছেলে চুরি সম্পর্কে যে 3টে বিষয়ের কথা আমি আগে বলেছিলাম, তার কোনোটার সঙ্গেই এটা মিলছে না। তাহলে ব্যাপারটা কি বলো তো? দীপার মালা শোকা দেখে তা বুঝতে পারেননি? কিছুটা আন্দাজ করেছি ভাইয়া। মনে হয় ওই মালা যে দিয়েছে তার গায়ের গন্ধ দীপা মালাতে পেয়েছে, আর ওই খিড়কির দরজাতে সেই গন্ধের রেশ পেয়েছে পায়ের ছাপে। তার মানে যে তান্ত্রিক গুরুভাই মালাটা দিয়েছিল সেই সেদিন লুকিয়ে খিড়কিতে এসেছিল। তাহলে ওই তান্ত্রিক গুরুভাইটির ছেলেটিকে চুরি করা সম্ভব, কিন্তু তাতে তার লাভ কি? লাভ বিরাট লাভ, কিন্তু সেটা পার্থিব নয়। বলা যেতে পারে পরম পার্থিব লাভের একটা কুসংস্কারপূর্ণ ধারণা মাত্র। সেটা কিরকম? দেখুন সুন্দরবাবু, অনেক তান্ত্রিক, কাপালিক প্রভৃতি ভূত প্রেত বা তাল বেতাল সিদ্ধ হয়, তা জানেন তো?
এই সিদ্ধি তারা সত্যি লাভ করে বা করে না তা বলা বড় মুশকিল। তার সিদ্ধি লাভটা যে তপ দ্বারা অন্য কুপথে হয় তাও সঠিক করে বলা চলে না। তবু আজও সেই কুধারণার বশবর্তী হয়ে অনেক তান্ত্রিক, কাপালিক প্রভৃতিরা নরবলি দেয়। তবে কেউ তো আর স্বেচ্ছায় নিজের ছেলেকে বলি দেয় না। তাই অনেক সময় তারা ভালো সুলক্ষণযুক্ত নিখুঁত ছেলে পেলে তাদেরকে চুরি করে। সুন্দরবাবু বললেন, সর্বনাশ! তাহলে কি এতক্ষণে তাকে বলি দেওয়া হয়ে গেছে? আমার মনে হয় না, হয়নি। সেটা তুমি কি করে বলছো? দেখুন সুন্দরবাবু, অনুমান বলে একটা কথা আছে, জানেন তো? যদি গোয়েন্দার অনুমান শক্তি প্রখর না হয় তাহলে সফলতা লাভ তো সে করতে পারে না, বুঝলেন? এটা আমি মানি। তা ব্যাপারটা কি বলো তো জয়ন্ত? কি করে তুমি বলছো যে নরেন্দ্র এখনো বেঁচে আছে? দেখুন, এইসব কাপালিকরা সাধনা করে অমাবস্যায়, কারণ অমাবস্যা না হলে তাদের সিদ্ধি লাভ হয় না। তাছাড়া কতকগুলি বিশেষ অমাবস্যা রয়েছে, যেমন এই মাসে হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা। এটা একটা বিশেষ ধরনের অমাবস্যা, কারণ এই ভাদ্র মাসের অমাবস্যা প্রেত সাধনা, বেতাল সাধনা ইত্যাদির পক্ষে প্রশস্ত। আর তাই ঠিক এই অমাবস্যার আগেই চুরিটা হয়েছে। বলে জয়ন্ত একটু নস্যি নিয়ে মৃদু হাসল। সুন্দরবাবু বললেন, তাহলে ভায়া, তোমার মতে আগামী মঙ্গলবার মানে পরশু যে অমাবস্যা? সুন্দরবাবু বাংলা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে কথাটা বললেন। জয়ন্ত বললে, হ্যাঁ, ওই দিনই। ওই দিন সন্ধ্যার পর আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সুন্দরবাবু। ওই দিন রাতে পলাশপুরের শ্মশানে হানা দিলেই আমরা সফল হব। কিন্তু কোথায় যে এইসব পূজা সাধনা প্রভৃতি করবে তা জানা যাবে কি করে? অতি সহজে। দীপা তার পায়ের ও গায়ের গন্ধ চেনে, সে ঠিক খুঁজে বের করবে। ভেরি গুড, ভেরি গুড। এটাকে ঠিক বাগে পাওয়া গেছে। তবে সে কি এই কাজ প্রথম করছে নাকি আগেও করেছে? তা তো আমি বলতে পারবো না। তবে এইসব তান্ত্রিকেরা যে শতাধিক নরবলি দেয় এমন ঘটনাও জানা গিয়েছে। বেশ, আমরা অভিযানের জন্য রেডি হতে পারি? নিশ্চয়ই। আর ওই সময়ের আগে পলাশপুরের ওসিকে একটা তার করে দিন বা ফোনে জানিয়ে দিন যে আমরা অভিযানে বের হব এবং সেখানে যাব। তবে হ্যাঁ, বিস্তারিত কিছু জানাবেন না। ঠিক আছে। অমাবস্যার গভীর রাত। সারা বিশ্ব প্রকৃতি যেন থমথম করছে। আকাশে কালো মেঘ, চাঁদ নেই। তারাটা পর্যন্ত মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। এমনই ভয়াবহ রাতে পলাশপুরের শ্মশানটা যেন ভয়াবহ রূপ নিয়েছে। এত রাতে লোকজন কেউ পথে বের হয় না, আর শ্মশানের দিকে তো দূরের কথা। কারো বাড়িতে যদি কেউ মারা যায় রাত্রেবেলা, পরের দিন সকাল হলে তবে তাকে শ্মশানে আনা হয়। রাতে আসতে কেউ সাহস পায় না। এমনই রাতে শ্মশানের কালী মন্দিরের থেকে কিছু দূরে একটা নির্জন অংশে বসে সাধনা করছিল একজন কাপালি। তার গলায় হাতে রুদ্রাক্ষের মালা, বয়স প্রায় 25-26, পরনে টকটকে লাল একটা কাপড়। তার সামনে একটা ভয়াবহ মহাভৈরবের মূর্তিটা 5টি মরার খুলির ওপর রাখা। তার সামনে আরেকটা বড় মরার খুলির পাত্রে কারণ রাখা। চোখ দুটো তার টকটকে লাল। তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে। বোধহয় শ্মশান থেকে মৃতদেহটা টেনে এনেছে। অন্য পাশে একটা পায়রা, একটা মুরগি, একটা কালো পাঁঠা বাঁধা। তার পাশে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে একটা বাচ্চা ছেলে। তার দুটি চোখে আতঙ্ক ফুটে উঠেছে। মাঝে মাঝে সে মা মা করে কাঁদছে। এত রাত্রে এই নির্জন শ্মশানে যে কেউ আসবে না এই বিষয়ে কাপালিক নিশ্চিন্ত। তাই সে ওই শিশুর কান্না নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। তার সামনে একটা আগুন দাউ দাউ করে জ্বলছে। মাঝে মাঝে সে আগুনে ফল, বেলপাতা, ঘি
প্রভৃতি আহুতি দিচ্ছে আর উচ্চস্বরে কি সব মন্ত্রপাঠ করে চলেছে। অবশেষে এক সময় মন্ত্রপাঠ শেষ হল। কাপালিক উঠে গিয়ে পায়রাটা টেনে নিল, তার ডানার বাঁধন কেটে দিল। তারপর মন্ত্র পড়ে তার পাশে রাখা খাঁড়াটা দিয়ে এক কোপে তার মাথাটা কেটে ফেলল এবং কাটা মাথাটা সে ফেলে দিল আগুনের মধ্যে। তারপর ওই পায়রার রক্ত কয়েক ফোঁটা সে ঢেলে দিল পাশের মরাটার মুখে। তারপর আরও কিছুক্ষণ মন্ত্র পড়ে সে মুরগিটা টেনে। ততক্ষণে আগুনে পায়রার মাথাটা পুড়ে গেছে। এবার ওই একইভাবে এক কোপে মুরগিটাকেও কেটে নিল এবং তার মাথাটাও সে ওই জ্বলন্ত আগুনে ফেলে দিল। সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে সে কিছুটা মুরগির রক্ত ঢেলে দিল আবার ওই মরাটার মুখে। এইসব ভয়াবহ কাণ্ড দেখে বসে থাকা বালকটির মুখে আতঙ্ক যেন আরো বেশি করে ফুটে উঠল। সে তার বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্যে প্রাণপণে চেষ্টা করতে লাগল, তবে বাঁধন সে খুলতে পারল। তখন সে উচ্চ কণ্ঠে বলে কাঁদতে লাগল, কিন্তু সে করুণ কান্নাতেও কাপালিকের হৃদয় এতটুকু করল না। সে যথারীতি মুরগি বলির পর টেনে নিল ওই পাঁঠাটা। কিন্তু ঠিক এমনই সময় ঘটে গেল একটা অঘটন। এমন একটা ঘটনার জন্যে কাপালিক তৈরি ছিল না। সে চেয়ে দেখতে পেল তার সামনে টর্চ হাতে দুজন লোক, তার পেছনে আরও চারজন লোক। সামনে একটা কুকুর মাটি শুকতে শুকতে এগিয়ে আসছে তারই দিকে। কাপালিক চমকে উঠল। লোকগুলির দুজনের হাতে পিস্তল, দুজনের হাতে বন্দুক। তারা হলো জমিদার বীরেন্দ্রনারায়ণ, জয়ন্ত, সুন্দরবাবু, মানিক, থানার ওসি আর তার সাথে আরও একজন কনস্টেবল। বীরেন্দ্রনারায়ণ সবার পিছনে ছিল, তাই কাপালিক অন্ধকারে তাকে দেখতে পায়। ওসি এগিয়ে গিয়ে বলল, সাবধান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মাথার উপরে হাত তোলো। নরবলি দেবার চেষ্টা করার অপরাধে তোমাকে অ্যারেস্ট করলাম। কাপালিক হুঙ্কার দিয়ে উঠল, শয়তানের দল, আমার পবিত্র সাধনায় ব্যাঘাত সৃষ্টি করতে এসেছিস। বলেই সে খাঁড়াটা হাতে তুলে নিয়ে হুঙ্কার দিয়ে উঠল। এমন সময় জয়ন্ত এগিয়ে গেল। তার পিস্তলের একটা গুলি কাপালিকের পায়ে লাগতেই সে পড়ে গেল। জয়ন্ত বললে, পুলিশের সঙ্গে লড়াই করতে যেও না, মারা পড়বে। শয়তান! এমন সময় এগিয়ে এলেন বীরেনবাবু। ততক্ষণে ওসি গিয়ে নরেন্দ্রর হাতে পায়ের বাঁধন কেটে দিয়েছে। বীরেন্দ্রবাবু ছেলেকে বুকে তুলে নিলেন। নরেন্দ্র কাঁদতে লাগল। বীরেনবাবু কাপালিককে বললেন, ছি 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 ছি। তুমি কি না আমার গুরু ভাই? আমার গুরু ভাই হয়ে আমার ছেলেকে তুমি নরবলি দিতে গিয়েছিলে? আমাদের গুরুদেব এমন শিক্ষা তো কখনো দেননি। তিনি জপ তপ পূজার পথে যেতে বলেছেন। তুমি কি মনে করো হে? হ্যাঁ, খুব সহজেই সিদ্ধি লাভ করবে এই সব করে? তুমি নরাধম, তুমি একটা পাষণ্ড। কাপালিকের চোখ দুটো জল জল করছে, কিন্তু সে জানে যে সে নিরুপায়। এখন তার মুক্তি অসম্ভব। তাছাড়া সে হাতে নাতে ধরা পড়েছে। তার বিচার হতে বাধ্য, আর বিচারে অন্তত 7 বছরের জন্য জেল তার জন্য বাঁধা। ওসি জয়ন্তর দিকে চেয়ে বলল, আপনি এই কেসটা হাতে নিলেন বলেই এমন হাতে নাতে এই শয়তানটাকে ধরা সম্ভব হলো, না হলে বাচ্চাগুলোর যে কি দশা হতো। বীরেনবাবু বললেন, জয়ন্তবাবু বলুন, মানে আপনি কি পুরস্কার চান আপনি বলুন। মানে আমি যে কোনো পরিমাণ অর্থই। জয়ন্ত তাকে হঠাৎ থামিয়েই বলল, অর্থ টর্থ আমি চাই না বীরেনবাবু। অর্থ নিয়ে কি করব? আমি যে আপনার ছেলেকে রক্ষা করতে পারলাম তাই আমার আনন্দ। কাপালিক বুঝল জয়ন্তর জন্যই সে ধরা পড়েছে। সে তাই তার জ্বলন্ত দৃষ্টিতে জয়ন্তর দিকে তাকিয়ে বললে,
তোমার সর্বনাশ হবে, তোমার সর্বনাশ হবে। জয়ন্ত তাচ্ছিল্যভাবে মৃদু হাসল, কোনো উত্তর সে দিল না। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কাপালিকের কবলে। গল্প পাঠে রিতম ব্যানার্জি, জয়ন্তর ভূমিকায় সব্যসাচী চৌধুরী, মানিক শুভারুণ বসু, সুন্দরবাবু সমীশুভ্র গাঙ্গুলি, বীরেন্দ্রনাথ রিত ব্যানার্জি, পলাশপুর ওসি অরণ্য দত্ত, নরেন্দ্রনাথের ভূমিকায় সন্দীপ দেবনাথ, গল্পের সূত্রধার এবং কাপালিকের ভূমিকায় আমি সৌম্য। ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে তনুশ্রী সাহা ও সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।